ড্রামাটির শুরুতেই আমাদেরকে ফিমেল লিডকে দেখানো হয়, নাম ছিল জিয়াং। জিয়াং এখানে আমাদেরকে বলছিল আমি ইয়ান গ্রুপের প্রেসিডেন্টের পার্সোনাল সেক্রেটারি, এর পাশাপাশি তার বেড পার্টনার। তখনই তার ফ্রেন্ড তাকে ফোন করেছিল, বলছিল তুমি কি এখনো নিউজ দেখোনি, এখানে তো ইয়াং গ্রুপের প্রেসিডেন্টের এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গিয়েছে। এরপরে এখানে জিয়ানের কাছে হান চলে এসেছিল। হান তখন এখানে জিয়ানকে টাচ করতে থাকে, ওকে কিস করছিল, বলতে থাকে জিয়ান যে তোমার তো এঙ্গেজমেন্ট ঠিক হয়ে গিয়েছে। হান বলে কেন, এতে কি তোমার জেলাস হচ্ছে? বলতে থাকে জিয়াং একদমই না, আসলে এখন অনেকটাই সময় হয়ে গিয়েছে, আমাকে কোম্পানিতে যেতে হবে, অনেক কাজ পড়ে রয়েছে। হান বলে তুমি শুধুমাত্র আমাকে এই কথাটাই বলতে চাচ্ছিলে? জিয়াং বলে আর কিছুদিন পরেই তোমার বিয়ে হয়ে যাবে, আর এই কারণে এখন আর আমি চাই না তোমার সাথে কোনো সম্পর্কে থাকতে, আমাদের সম্পর্কটা এখানেই নষ্ট করব। বলছিল হান তাহলে তুমি এটা কিভাবে শেষ করতে চাচ্ছ? জিয়াং বলে তুমি কোনো চিন্তা করো না, আমি এরপরও তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবো, তোমার কাজে সেরকম কোনো প্রবলেমই হবে না। হান তো রেগে গিয়েছিল, বলে তুমি সবসময় শুধু কাজ আর টাকা নিয়েই পড়ে থাকো। ও রাগ করে এখান থেকে চলে যায়। এরপরে জিয়াং ওর বাড়িতে এসেছিল, এখানে কিছু গার্ডদেরকে দেখতে পায়। গার্ডরা বলছিল জিয়াংকে আপনার বাবা আপনার জন্য একটি ভিডিও পাঠিয়েছে। এরপরে জিয়াং ওই ভিডিও দেখছিল, ওর বাবা বলছিল তুমি তো অনেকদিন হয়ে গিয়েছে বাড়ি থেকে চলে গিয়েছো, আর তুমি আমাকে বলেছিলে যে তুমি ওই ছেলেটিকে ভালো করবে, আর ওকে যদি তুমি ভালো করতে পারো তাহলে তো তুমি ওকেই বিয়ে করবে। আমি তোমাকে বলেছিলাম এখানে থাকতে, এখানে তুমি অনেকটাই আরামে থাকতে পারতে, কিন্তু আমার কোনো কথা শোনোনি। আর তোমার হয়তোবা মনে রয়েছে তুমি যদি শর্তে হেরে যাও তাহলে তোমাকে কিন্তু ফিরে এসে আমাদের ফ্যামিলি বিজনেসটি দেখতে হবে। জিয়াং বলে আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে, আর বলছিল আমার কাছে এখন শুধুমাত্র 1 মাসের সময় রয়েছে। এরপরে জিয়ান কোম্পানিতে চলে এসেছিল, এখানে কোম্পানিতে সবাই তখন হানের এঙ্গেজমেন্ট নিয়ে কথা বলছিল। ওরা বলছিল আমরা তো সবাই এটাই মনে করেছিলাম যে প্রেসিডেন্ট হান এখানে তার সেক্রেটারি জিয়াংকে বিয়ে করবে, কিন্তু এখানে দেখো ও তো অন্য কাউকে বিয়ে করছে। আর তারা বলতে থাকে দেখো জিয়াং এর গলায় লাভ বাইট রয়েছে, এর মানে সে সকাল সকালে এখানে হানের কাছ থেকে চলে এসেছে কোম্পানিতে। আর বলছিল প্রেসিডেন্ট কেন ওর মতন একটি মেয়েকে বিয়ে করবে, ও তো অনেকটাই গরিব, ওর কাছে কোনো টাকা নেই। এরপরে ওখান থেকে জিয়াং চলে এসেছিল তখন হানের কাছে। হান এখানে আবারও জিয়াংকে নিজের কাছে টেনে নিয়েছিল, ওকে কিস করতে চাচ্ছিল। জিয়াং তখন হানকে বাধা দেয় আর বলে এটা কোম্পানি, তাই এসব কিছু করার দরকার নেই। হান বলে তুমি এখন অনেকটাই বোরিং হয়ে গিয়েছো, আর আজকে আমার লুইয়ের সাথে একটি মিটিং রয়েছে, তাই তুমি ওখানে আমার সাথে যাবে। বলছিল জিয়াং যে তুমি তো জানো লুই নামের ছেলেটি কতটা বেশি খারাপ, ওর জন্য তো অনেক মেয়েরাই মারা গিয়েছে, আর তুমি কিনা ওর কাছে আমাকে নিয়ে যেতে চাচ্ছ ওকে খুশি করার জন্য। হান বলেছে হ্যাঁ তুমি তো সবসময় শুধু কাজ নিয়ে থাকো, তাহলে তুমি কি এই কাজটি করে দিতে পারবে না? রাতে এরা তখন ওই পার্টিতে চলে এসেছিল, এখানে ভুল করে জিয়াং তখন লুইয়ের উপরে কিছুটা ড্রিঙ্ক ফেলে দিয়েছিল, তাই তো লু বলতে থাকে এখন আমার ডেট চেঞ্জ করার জন্য তোমাকে আমার সাথে যেতে হবে। আর বলছিল হানকে আমি কি তোমার সেক্রেটারিকে আমার সাথে করে নিয়ে যেতে পারি? হান বলে অবশ্যই নিয়ে যেতে পারো। লুই এরপরে তখন জিয়াংকে ওখান থেকে নিয়ে একটি রুমের ভিতরে চলে এসেছিল, আর এখানে তো ওর সাথে খারাপ কিছু করতে চাচ্ছিল। জিয়াং তখন ওকে বাধা দিয়েছিল আর বলে তুমি কি জানো না আমি মিস্টার হানের ও ম্যান। লুই বলে যদি সত্যি এমন কিছু হতো তাহলে কখনোই তোমাকে আমার সাথে আসতে দিত না, আর এখন তো তুমি এসে গিয়েছো, তাই আমাকে একটু খুশি করো। জিয়াং তখন এখানে লুইকে বোঝানোর চেষ্টা করতে থাকে। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই বাইরে ওয়েট করছিল যে কখন ওরা ভিতর থেকে বের হয়ে আসবে। এদিকে ভিতরে বলছিল জিয়াং লুইকে যে তুমি কি চাও না এই সিটির ভিতরে সব থেকে দামি জমিটা তোমার হোক? বলতে থাকে লুই যে তুমি এটা কিভাবে আমাকে দিতে পারো, তুমি কোনো সাহায্যই করতে পারবে না, কারণ ওইটা এমনিতেও কেউ পাবে না, আর তোমাদের ইয়াং গ্রুপে তো ওর উপরে নজর রয়েছে, তাহলে আমাকে কেন সাহায্য করবে? আর আমি শুনেছি ওটা জো ফ্যামিলিরা তার মেয়ের জন্য রেখে দিয়েছে, তাই তুমি চাইলেও আমাকে সাহায্য করতে পারবে না। জিয়াং বলে আমি কিন্তু জো ফ্যামিলির মেয়েকে চিনি। তো এটা শোনার পর লুই বলে ঠিক আছে আমি তোমার সাথে ডিল করেছি। এরপরে ওখান থেকে বের হয়ে আসে, বাইরে আসার পর বলতে থাকে জিয়াংকে তোমার সাথে দেখা হওয়ার পর অনেকটাই ভালো লেগেছে, আমি তো একদিন তোমাকে ডিনারের জন্য ইনভাইট করব। হান তো এরপরে এখানে জিয়ানকে আবারও ধরে নিয়েছিল, ওকে কিস করতে থাকে, বলতে থাকে জিয়ান যে তুমি এটা কি করছো, এখান থেকে আমাদেরকে যেতে হবে। হান বলে ভিতরে তোমাদের ভিতরে কি হয়েছে, আর আমি তো বুঝতে পারছি তুমি টাকার জন্য যে কোনো ছেলের সাথে সবকিছু করতে পারো। এইটা বলে ও রাগ দেখিয়ে চলে যায়। এরপরে জিয়াং এর ফ্রেন্ডকে দেখতে পায়, বলছিল তুমি কি একদম পুরো শিওর যে তুমি ওই কোম্পানি থেকে এখন রিজাইন নিয়ে নেবে? বলতে থাকে জিয়াং যে হ্যাঁ আমি ওখান থেকে এখন রিজাইন নিয়ে নেবো, আমার আর 1 মাসই রয়েছে, আর ও তো এখন অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে। অন্যদিকে আমরা কোম্পানির সিন দেখতে পাই, এখানে অ্যাসিস্ট্যান্ট এসে বলতে থাকে হানকে যে আমি ওই লুয়ের ব্যবস্থা করে দিয়েছি, অন্তত 10 দিন তো ও বেড থেকে উঠতে পারবে না। এরপরে যখন জিয়াং আবার চলে এসেছিল হানের কাছে, এখানে আবার ওকে কাছে টেনে নেয়, বলতে থাকে জিয়াং যে তুমি ভুলে গিয়েছো যে ওই দিনই তো তুমি আমাকে ওর সাথে যেতে বলেছিলে। হান বলে হ্যাঁ তুমি সবসময় কাজ আর টাকার জন্য সবকিছু করতে পারো, তাই তো আমি এমনটি করেছি। জিয়ান বলে এমনিতেও আমি আর এখন তোমার কাজ একদমই করতে চাই না, আমি এখান থেকে রিজাইন নেব। হানের তো বিশ্বাসই হচ্ছিল না যে ওদের ভিতরে কোনো কিছু হয়নি, তাই তো জোর করে জিয়াংকে হসপিটালে নিয়ে এসেছিল। ডক্টরকে বলে এখানে যেন এই মেয়েটির পুরো বডি
বডি চেক আপ করানো হয়। আধা ঘন্টার ভিতরে ওকে রিপোর্ট দেওয়া হয়। এরপর এখানে ডক্টর চেক আপ করায়, রিপোর্ট নিয়ে এসে দিয়েছিল আর বলছিল যে এই মেয়েটি একদমই ঠিক রয়েছে, ওর বডিতে এখন কোনো প্রবলেম নেই। জিয়াং বলে এখন তুমি খুশি হয়েছো তো, আর আমি তোমার কোম্পানিতে জব করব না। এরপরে এখানে হানের বলে আসে আর বলে তুমি আমার বাড়িতে কি করছো। হান বলে এই বাড়িটি তোমাকে কোম্পানি থেকে দেওয়া হয়েছে, তাই তুমি যেহেতু কোম্পানিতে জব করবে না তাহলে এই বাড়িও তোমার থাকবে না। আসলে হান জানতো জিয়াং এর এখানে সেরকম কেউ নেই, তাই ওকে যদি থাকতে হয় তাহলে এই বাড়িতেই থাকতে হবে। এই কারণে তো এখানে জিয়ানকে ভয় দেখাচ্ছিল, কিন্তু জিয়ান একদমই ভয় পায় না, বলে ঠিক আছে তুমি তোমার বাড়িটি নিয়ে নাও, কিন্তু এরপরও আমি তোমার সাথে থাকছি না। জিয়ান ওখান থেকে বাইরে এসে তার ভাইয়ের কারের ভিতরে উঠে পড়েছিল। ওর ভাই বলতে থাকে ফাইনালি তুমি তাহলে বাড়ি ফিরে যেতে চাচ্ছ, এখন বলে কবে রিজাইন নিচ্ছ। বলতে থাকে জিয়ান যে আমি তো এখন রিজাইন নিতে পারবো না, কারণ এখন রিজাইন নিতে গেলে ওকে 10 মিলিয়ন দিতে হবে, আর আমি ওকে একদমই কোনো টাকা দিতে চাই না। এই কারণে আমি ওর কোম্পানিতে আর 1 মাস জব করব। ওর ভাই বলে চাইলে কিন্তু আমরা টাকা দিতে পারি। জিয়াং বলে কিন্তু আমি ওকে কোনো টাকা দিতে চাই না। পরের দিনই আবার কোম্পানিতে চলে এসেছিল। এখানে বলতে থাকে হ্যাঁ যে তুমি আবার কোম্পানিতে কেন এসেছো, এখান থেকে তো রিজাইন নিয়েছো। জিয়াং বলে কারণ আমি তোমাকে কোনো টাকা দিতে চাই না, আর আমার কাছে অত টাকাও নেই যে আমি তোমাকে দেবো, তাই 1 মাস আমি তোমার এখানে সেক্রেটারি হয়ে কাজ করব। বাহিরে অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হয়ে যায়। অ্যাসিস্ট্যান্টের হাতে এখানে অনেক সুন্দর একটি নেকলেস ছিল। বলতে থাকে জিয়াংকে যে আমার মনে হয় বস এটা আপনার জন্যই অর্ডার করেছে, কারণ আজকে তো আপনার বার্থডে। জিয়াং বলে এটা আমার কোনো কিছু যায় আসে না, এটা ও কার জন্য অর্ডার করেছে। এরপরে আমরা কোম্পানিতে দেখতে পাই হানের ফিওন্সিকে, ও তো কোম্পানিতে এসেছিল আর সবাইকে বলতে থাকে আমি তোমাদের সবার জন্য এখানে কফি নিয়ে এসেছি। সবাই তো অনেক খুশি হয়েছিল আর বলতে শুরু করে হানের ওয়াইফ তো অনেকটাই বেশি ভালো, বাকি সব মেয়েদের মতো না যারা কিনা সবসময় শুধু প্রেসিডেন্টের ওয়াইফ হওয়ার চেষ্টা করতে থাকে। তারা এই কথাটি জিয়াংকে শুনিয়ে বলছিল। এরপরে তো ওর ফিওন্সি চলে এসেছিল ভিতরে। এখানে হানের হাতে ওই নেকলেসটি ছিল, নেকলেসটি নিয়ে নেয় আর নিজের গলায় পরে নিয়েছিল। বলতে থাকে আমি জানি তুমি এটা আমাকে গিফট দেওয়ার জন্য নিয়ে এসেছো, আমি অনেক খুশি হয়েছি। হান ওকে দেখে একদমই খুশি হয় না। তুমি আমার কাছে কেন এসেছো এইটা বলে। তখনই ভিতরে অ্যাসিস্ট্যান্ট চলে এসেছিল, বলে বাইরে আপনার জন্য ওই ক্লায়েন্টটি অপেক্ষা করছে, আপনাকে যেতে হবে। হান তখন ওর সাথে এখান থেকে চলে গিয়েছিল। এই মেয়েটির নাম ছিল ইয়ান। ইয়ান তখন এখানে হানের ফোন থেকে মেসেজ করেছিল জিয়াংকে যে আজকে সন্ধ্যায় তুমি আমার সাথে এই রেস্টুরেন্টে এসে দেখা করবে। সন্ধ্যায় আমরা হানের ফ্রেন্ডের সাথে হানকে দেখতে পাই। হানের ফ্রেন্ডরা হানকে বলছিল যে তুই কি এখন জিয়ানের সাথে আর থাকবি না, তুই তো দেখছি বিয়ে করে নিচ্ছিস, 5 বছর হয়ে গিয়েছে তুই জিয়াংয়ের সাথে রয়েছিস, আমি তো মনে করেছিলাম তুই ওকে বিয়ে করবি। আবার ওরা বলতে থাকে যে হ্যাঁ তুই ওকে কেন বিয়ে করবি, ও তো অনেকটাই গরিব আর ওর ফ্যামিলিও অতটা রিচ না, তাহলে তোর তো ওর সাথে একদমই মানাবে না। আর ওদেরকে কোনো কিছুই বলছিল না, শুধু কথাগুলো শুনে যাচ্ছিল। আর তখন বাইরে চলে এসেছিল জিয়াং। এইদিকে ভিতরে তখন আবার ইয়াং চলে আসে হানের কাছে, বলতে থাকে হানকে যে আমার এইটা নিয়ে কোনো প্রবলেম নেই, তুমি কতবার জিয়াং এর সাথে কি কি করেছো, ও তোমাকে কতটা খুশি করতে পেরেছে জানি না, কিন্তু আমি তোমাকে ওর থেকে ভালোভাবে খুশি করতে পারবো। হান বলে তো তুমি কিভাবে আমাকে খুশি করতে চাচ্ছ। তখন এখানে ইয়াং হানকে কিস করতে যাচ্ছিল, তখনই ভিতরে জিয়াং এসেছিল, বলে তুমি তাহলে আমাকে এইটা দেখার জন্য এখানে আসতে বলেছিলে। হান বলে তুমি এখানে কেন এসেছো। ইয়ান তখন বলে জিয়াংকে যখন তুমি এখানে চলে এসেছো তাহলে আমাদের সাথে এই পার্টি এনজয় করো, এখানে ড্রিঙ্ক করো। আর এখানে সে ড্রিঙ্ক এগিয়ে দিচ্ছিল জিয়ানের দিকে, কিন্তু হান তো ওটা একদমই নিতে দেয় না, বলে তুমি এখানে থাকতে পারবে না, এইটা আমাদের পার্সোনাল পার্টি, তাই তোমার মতন একটি সেক্রেটারি এখানে থাকতে পারবে না। জিয়াং বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, আমার মতন মেয়েরা এখানে থাকতে পারবে না। আজকে জিয়াং এখানে অনেকটাই হার্ড হয়েছিল, আজকে তো ওর বার্থডে ছিল, ভেবেছিল যে হান ওর সাথে ভালো ব্যবহার করবে, কিন্তু হান তো একদমই ভালো ব্যবহার করেনি। ও এখান থেকে চলে যাওয়ার পর হান এখানে ওর পিছু যেতে নিচ্ছিল, কিন্তু ইয়ান ওকে বাধা দিয়েছিল যে ওর কাছে যাওয়ার কোনো দরকার নেই। হান বলে তুমি কে আমার বিষয় নিয়ে কথা বলার, এখানে ওর সাথে অনেকটাই রুড ব্যবহার করেছিল। অন্যদিকে আমরা দেখতে পাই জিয়াংকে ওর সব জিনিসপত্র নিয়ে ওর ভাইয়ের বাড়িতে চলে এসেছিল। জিয়াং বলে আমি একেবারের জন্য ওখান থেকে চলে এসেছি, আর কখনোই ওর কাছে যাব না। এরপরে এখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই ওর ভাইয়ের সাথে কথা বলছিল যে আমি এখন থেকে ফ্যামিলির সাথে থাকবো আর কোথাও চলে যাব না। ওর ভাই বলে তুমি কি আরো একবার এখানে হানকে একটি চান্স দিতে চাচ্ছ। জিয়াং বলে একদমই না, কালকে রাতের ওই ঘটনার পর আমি ভালো করেই বুঝতে পেরেছি যে আমি ওর কাছে কিছুই না, তাই ওকে আর কোনো চান্স দেব না। ওর ভাই বলে দেখো তুমি ছোটবেলায় আমাদের কাছ থেকে হারিয়ে গিয়েছিলে, আর যে তোমাকে বড় করেছে ও অনেক কষ্ট করে তোমাকে বড় করে তুলেছে, তাই আমি আর চাই না তুমি কোনো কষ্ট পাও, এখন থেকে আমাদের ফ্যামিলির সাথেই থাকো, এখানে আমরা সবাই তোমার খেয়াল রাখবো, তোমার কোনো অসুবিধা হবে না। পরের সিনে দেখানো হয় যে এখানে হান তো জিয়াংকে একটি কার বিক্রি করার জন্য পাঠিয়ে দিয়েছিল। একটু পরে এখানে ইয়াং আর সু নামের একটি মেয়ে এসেছিল কার দেখার জন্য। জিয়াং যখন কারের চাবি আনতে গিয়েছিল তখন সু এই কারের উপরে কিছুটা দাগ করে দেয়, আর যার কারণে তো এখানে ও একটু পরে চিৎকার করে বলতে থাকে তুমি আমাদের কাছে এরকম একটি কার
বিক্রি করতে যাচ্ছ? দেখো এটাতে কত বড় একটি দাগ রয়েছে, তাহলে তুমি কেন আমাদেরকে ঠকাতে চাচ্ছ? তখন এখানে একটি ম্যানেজার এসেছিল, বলতে থাকে আপনাদের কোথাও ভুল হচ্ছে, এরকম কাজ জিয়াং আজ পর্যন্ত কখনোই করেনি। সু ম্যানেজারকে বলে তুমি কি জানো এই কার্ডটি আসলে কে দেখতে এসেছে? ইনি হচ্ছে হানের ফিয়ন্সি। এইটা জানার পর ম্যানেজার তখন এখানে উল্টো জিয়াং এর উপরে চিৎকার করতে থাকে যে তুমি ওদেরকে এটা কিরকম কার্ড দেখাচ্ছ। জিয়াং বলে আমি এইসব কোনো কিছুই করিনি, যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে আমরা এখানে সিসিটিভি ফুটেজ চেক করতে পারি। ম্যানেজার বলে ওটা নষ্ট হয়েছে। জিয়াং বলে ঠিক আছে, এই কার্ডটি যে নষ্ট করেছে আমি তাকে ধরিয়ে দিতে পারবো, কারণ এই কার্ডটি কালার চেঞ্জ হয়ে যায়। এরপরে তো সুর কাছ থেকে দেখুন জোর করে একটি চাবি নিয়েছিল আর ওইটাকে পানির ভিতরে রেখে দেয়। দেখা যায় ওই চাবিতে কারে যে অংশটুকু লেগেছিল ওটাতে কালার চেঞ্জ হয়ে যায়। এই কারণে এখানে সবাই বুঝতে পারে যে এই কাজটি আসলে সু করেছে। জিয়াং বলে তুমি যেহেতু এই কার্ডটি নষ্ট করেছো তাহলে এখন তোমাকে এটা কিনতে হবে, তাড়াতাড়ি টাকা বের করো আর এই কার্ডটি এখান থেকে নিয়ে যাও। সু বলে আমি এত টাকা কোথায় পাবো, আমার কাছে কোনো টাকা নেই। বলছিল ইয়াং যে তুমি এটা তাড়াতাড়ি নিয়ে নাও, এখন আমাদের কাছে কোনো কিছু করার নেই। সু এরপরও বলছিল আমি এটা নেব না। একটু পরে এখানে চলে আসে হান। হানকে দেখার পর সু বলতে থাকে যে এই মেয়েটি তো আমাকে এখানে জোর করে এই কার্ডটি নিতে বলছে। জিয়াং বলে ও কার্ডটি নষ্ট করেছে, তাই আমি শুধুমাত্র এখানকার রুলস ফলো করছি, ওকে এই কার্ডটি নিতে বলছি। হান সবকিছু শুনতে থাকে, চুপ করেছিল। সু বলে আসলে আমি কার্ডটি দেখার পর অনেক বেশি খুশি হয়ে গিয়েছিলাম, তাই ভুল করে এমনটি করে ফেলেছি। ইয়াং চলে গিয়েছিল হানের কাছে, বলছিল তুমি তো সুর দিকে তাকিয়ে দেখো, ও এখন অনেকটাই ছোট, এই কার্ড ও কিভাবে কিনতে পারবে, এটার দাম অনেক বেশি। হান বলে জিয়াংকে যে তুমি এখন এই ম্যাটারটিকে এখানেই শেষ করে দাও, এইটা যেন বাহিরে না যায়। সু তখন বলছিল জিয়াংকে দেখো ইয়ানের এক কথায় আমার ভাই রাজি হয়ে গিয়েছে, আর তুমি কি করছো, তোমাকে সবসময় এরকম কার্ড বিক্রি করতে হবে। তখন এখানে জ্যান চলে এসেছিল, বলতে থাকে কে বলেছে জিয়াংকে শুধুমাত্র কার্ড বিক্রি করতে হবে। আর জ্যানকে দেখার পর বলছিল ইয়াং যে এ তো জো ফ্যামিলির ছেলে, আমার মনে হয় এ হয়তো জিয়াং এর বয়ফ্রেন্ড হবে। হান ওকে জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো? জ্যান বলে আমি এখানে কার কিনতে এসেছি, আর ম্যানেজারের থেকে একটি কারের চাবি নিয়েছিল, ওটা এরপরে এখানে দেয় জিয়াংকে। জিয়াংকে বলে আমি তোমাকে এই কারটি গিফট করেছি। জিয়াং তো এত সুন্দর একটি কার পেয়ে অনেকটাই খুশি হয়েছিল। হান বলে জ্যানকে তুমি ভুলে যাচ্ছ জিয়াং আমার পার্সোনাল সেক্রেটারি, তাই ওর কাছ থেকে দূরে থাকো। জ্যান বলে তুমি ভুলে যাচ্ছ, কারণ ও তো তোমাকে রিজাইন লেটার দিয়ে দিয়েছে, তাই ও এখন তোমার সাথে একদমই থাকবে না। হান রেগে জিয়াংকে বলে ওর সাথে তোমার সম্পর্ক কি? জিয়াং বলে ওর সাথে আমার যাই সম্পর্ক হোক এটা আমি তোমাকে কেন বলবো। হান বলে তুমি তাহলে টাকার জন্য এখন দেখছি নতুন আরেকজনকে বেছে নিয়েছো। জিয়াং বলে হ্যাঁ, আমি টাকার জন্য ওর কাছে গিয়েছি, দেখছো না আমাকে কত দামে একটি কার গিফট করেছে, যেটা তুমি কখনোই করোনি। ইয়াং বলে ওঠে যে আমার তোমার জন্য অনেকটাই বেশি ভালো লাগছে যে তুমি একটি ভালো লাইফ পার্টনার পেয়েছো, আর হ্যাঁ 3 দিন পর আমাদের এঙ্গেজমেন্ট রয়েছে, তাই তুমি কিন্তু ওখানে অবশ্যই আসবে। পরের সিনে আমরা এঙ্গেজমেন্ট পার্টির সিন দেখতে পাই, যে এখানে চলে এসেছিল জিয়াং। একটু পরে ওর কাছে লুই এসেছিল। লুইকে দেখার পর জিয়াং প্রথমে অনেকটাই অবাক হয়েছিল, বলতে থাকে যে তুমি দেখছি এই পার্টিতে চলে এসেছো, আর এর মানে তুমি এখন হানের সাথে ব্রেকআপ করে নিয়েছো, তাহলে তুমি চাইলেই কিন্তু আমার কাছে আসতে পারো, আমার কাছে তোমাকে বেশ ভালোই লাগে। বলছিল জিয়াং যে হ্যাঁ আমাদের দুজনের ব্রেকআপ হয়েছে, কিন্তু এর মানে তো এটা নয় যে আমি অন্য কারোর কাছে চলে যাব। সে লুইকে এখানে ইগনোর করছিল, এরপর এখান থেকে চলে যেতে চাচ্ছিল, কিন্তু লুই ওকে একদমই যেতে দেয় না, ওর হাতটা ধরে নিয়েছিল। একটু পরে দেখা যায় এখানে হান চলে এসেছে। হান বলতে থাকে লুইকে যে তুমি এখানে কিভাবে আমার পার্সোনাল সেক্রেটারিকে এভাবে বিরক্ত করতে পারো। লুইকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিল। এরপরে যখন জিয়াং চলে যেতে নিচ্ছিল তো ও আবার জিয়াং এর হাত ধরে নেয়, বলতে থাকে এখান থেকে কোথায় যাচ্ছ, লুইকে কি আবারও খুঁজতে যাচ্ছ? ভুলে যেও না তুমি আমার পার্সোনাল সেক্রেটারি। জিয়াং বলতে থাকে এটা আমি কখনোই ভুলে যাব না, আর আমাদের দুজনের যে কন্ট্যাক্ট ছিল ওটা কিছুদিন পরই শেষ হয়ে যাবে, তখন আমার যেখানে ইচ্ছা আমি ওখানেই যেতে পারবো, আর আজকে তোমার এখানে এঙ্গেজমেন্ট, তাই তুমি তো আজকে এই সব কিছু করা বন্ধ করবো। হান বলে তোমার কি মনে হয় যে তোমার মতন একটি গরিব মেয়েকে লুই অ্যাকসেপ্ট করবে? তখন বলতে থাকে জিয়াং এর কারণেই তুমি হয়তোবা ইয়াং এর সাথে এঙ্গেজমেন্ট করছো, কারণ আমি তো গরিব। হান বলে আমি একদমই এইভাবে কথাটি বলতে চাইনি। জিয়াং বলে আমি বুঝতে পেরেছি, তুমি কোনো চিন্তা করো না। এরপরে হানের যে গ্র্যান্ডপা ছিল উনি দেখা করে জিয়াং এর সাথে। জিয়াংকে বলছিল আমি জানি তুমি 5 বছর ধরে হানের সাথে ছিলে, তোমাদের দুজনের সম্পর্কটা অনেক ভালো ছিল, আর তুমি মেয়েটাও অনেক ভালো, কিন্তু তুমি অনেকটাই গরিব, আর তোমার মা তো অনেক কষ্ট করে তোমাকে বড় করে তুলেছে, তাই আমাদের ফ্যামিলির সাথে তোমাদের ফ্যামিলি একদমই যায় না। বলতে থাকে জিয়াং আমি সবকিছুই বুঝতে পেরেছি, আপনি কোনো চিন্তা করবেন না, আমি কখনোই হানের কাছে ফিরে আসবো না, আমাদের দুজনের কন্ট্যাক্ট কিছুদিন পরই শেষ হয়ে যাবে। এখানে গ্র্যান্ডপা তখন জিয়াংকে একটি 10 লাখের চেক দিয়েছিল যে এই টাকাগুলো নাও আর এখান থেকে চলে যাও, তোমার কোনো সমস্যা হবে না। জিয়াং বলে আমার এইসব টাকার কোনো দরকার নেই, আমি টাকা না নিয়ে এখান থেকে চলে যাব। গ্র্যান্ডপা বলে এই টাকাগুলো নাও, আমি জানি তোমার টাকার অনেক বেশি প্রয়োজন রয়েছে। এরপরে গ্র্যান্ডপা ওখান থেকে চলে এসেছিল হানের কাছে। হানকে বলছিল আমি ওই মেয়েটির সাথে দেখা
করেছিলাম। ওই মেয়েটি অনেকটাই ভালো আর আমার কাছে ভালো লেগেছে, কিন্তু ও আমাদের ফ্যামিলিতে আসতে পারবে না। তাই আমি ওকে বলেছি যেন তোমার জীবন থেকে চলে যায়। ওকে আমি 10 লাখ টাকাও দিয়েছি। হান বলে যে হ্যাঁ আমি জানি ও আমাদের ফ্যামিলিতে যায় না, আর আমি আপনার কারণেই শুধুমাত্র এখানে ইয়াং এর সাথে এঙ্গেজমেন্ট করছি। হান বলে যে হ্যাঁ ইয়াং অনেকটাই ভালো আর ওকে আমার অনেক ভালো লাগে, আর আমি তো এখন অনেকটাই ওল্ড হয়ে গিয়েছি, তাই কবে মারা যাবো জানি না, এই কারণে আমি চাই তুমি ইয়াংকে বিয়ে করে নাও। হান বলে হ্যাঁ আমি তো আপনার জন্য ইয়াংকে বিয়ে করতে রাজি হয়েছি। অন্যদিকে বাইরে আমরা দেখতে পাই জিয়াংকে। ও তো এখানে তখন ওই 10 লাখের চেকটি ফেলে দিতে নিয়েছিল, তখনই ওর কাছে চলে এসেছিল ইয়ান। বলতে থাকে এটা ফেলে দিও না, তোমার তো এটার প্রয়োজন রয়েছে। জিয়াং বলে আমার এটার কোনো প্রয়োজন নেই, আর আমি এতদিন হানের সাথে টাকার জন্য ছিলাম না। এরপরে তো রাগ করে ওই চেকটিকে পানিতে ফেলে দিয়েছিল। ইয়াং বলে তুমি কি হানের লাইফ থেকে চলে যেতে চাচ্ছ না? জিয়াং বলে আমাদের দুজনের কন্ট্যাক্ট শেষ হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। আর এরপরে বলছিল ইয়াং কিন্তু এর ভিতরে যদি তোমাদের দুজনের আবারও ভালোবাসা হয়ে যায় তখন কি হবে? জিয়াং বলে কেন, তুমি কি হানকে সামলাতে পারবে না যে ও আবারও আমার কাছে চলে আসবে? আর এমনটিও হতে পারে যে ও তোমার সাথে এঙ্গেজমেন্ট করার পর অন্য আরেকটি মেয়েকে আবার ভালোবেসে ফেললো, তখন আবার গিয়ে ওই মেয়েটিকে বলো না যে তুমি কেন হানকে লাইক করো, কারণ তুমি নিজেই তো তোমার হাজবেন্ডকে সামাল দিতে পারছো না। ইয়ান বলে ঠিক আছে চলো তাহলে আমরা পরীক্ষা করি যে হান আমাদের দুজনের ভিতরে কাকে সব থেকে বেশি লাইক করে। এরপরে তো এখানে জোর করে তখন জিয়াংকে নিয়ে পানিতে ঝাঁপ দিয়েছিল। পরে এখানে হান চলে এসেছিল। সু বলতে থাকে হানকে তুমি তাড়াতাড়ি ইয়ানকে বাঁচাও, ও একদমই সাঁতার কাটতে পারে না। এরপরে তো তাড়াতাড়ি করে হান এখানে ইয়ানের কাছেই চলে গিয়েছিল, ইয়ানকে বাঁচাতে থাকে। অন্যদিকে একজন স্টাফ তখন এখানে জিয়াংকে পানির ভিতর থেকে বের করে নিয়ে এসেছিল। বলতে থাকে সু যে তুমি কিভাবে পানিতে পড়ে গিয়েছিলে? ইয়াং বলছিল আমি তো এখানে শুধুমাত্র জিয়াং এর সাথে পার্টি নিয়ে কথা বলতে এসেছিলাম, কিন্তু ও তো আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিয়েছে। তখন সু রেগে গিয়ে এখানে ইয়াংকে অনেক জোরে একটি থাপ্পড় মেরেছিল যে তুমি এটা কেন করেছো। জিয়াং বলে সে এরকম কোনো কিছুই করেনি, ইয়াং এ জোর করে তাকে নিয়ে পানিতে ঝাঁপ দিয়েছিল। হান এসে বলতে থাকে যে তুমি কেন এমনটি করেছো? বলছিল জিয়াং যে তোমার যা ইচ্ছা তা তুমি মনে করতে পারো, কিন্তু আমি এরকম কোনো কিছুই করিনি, আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি এখানে পুলিশকে ডাকতে পারো, আমি এখানে সবকিছু প্রমাণ করে দিতে পারবো। সু বলছিল এই মেয়েটিকে একদমই এখান থেকে পালিয়ে যেতে দেবে না, ও এখানে পুলিশ ডাকতে চাচ্ছে, তাহলে চলো আমরা এখানে পুলিশই ডেকে নিয়ে আসি, ওকে এখানে ধরিয়ে দেব। ঠিক সেই সময় এই পার্টির ভিতরে চলে এসেছিল জ্যান। বলতে থাকে এখানে তো পুলিশকে ডাকার কোনো দরকার নেই, পুলিশ এখানে প্রথম থেকেই চলে এসেছে। তখন একজন স্টাফ এসে বলতে থাকে হানকে এখানকার সব সিসিটিভি গুলো নষ্ট, তাই আমরা কোনো কিছুই প্রমাণ করতে পারবো না। জ্যান এখান থেকে জিয়াংকে নিয়ে চলে যাচ্ছিল। হান ওকে আবারও বাধা দেয়, বলছিল দেখো এখানে অনেক মানুষই রয়েছে, তাই তো এটাই ভালো হবে যে তুমি তাড়াতাড়ি এখানে ইয়াং এর কাছ থেকে ক্ষমা চেয়ে নাও। জ্যান বলে কেন ও সরি বলতে যাবে, আর এরপরে এখান থেকে জিয়াংকে নিয়ে চলে গিয়েছিল। পরের দিন জিয়াং ওর ভাইয়ের সাথে কোম্পানিতে চলে এসেছিল। এখানে ওর ভাইকে বলতে থাকে তুমি কি সত্যি আমাকে আমাদের জো কোম্পানির প্রেসিডেন্ট বানিয়ে দিতে চাচ্ছ? ওর ভাই বলে যে হ্যাঁ এই পজিশনটা শুধুমাত্র আমরা তোমার জন্য রেখে দিয়েছি, তাই আজ থেকে তুমি এই পজিশনেই আমাদের কোম্পানিতে জব করবে। আর আমরা কালকে তোমার জন্য একটি পার্টির আয়োজন করেছি, ওখানে আমরা সবার সামনে এটা অ্যানাউন্সমেন্ট করে দেবো যে জো কোম্পানির নতুন প্রেসিডেন্ট এখন থেকে তুমি। পরের দিন আমরা পার্টির সিন দেখতে পাই যে এখানে যখন প্রেসিডেন্টের নাম ঘোষণা করা হয়েছিল ওখানে চলে আসেন জিয়াং। জিয়াংকে দেখার পর সু বলতে থাকে তুমি এখানে কি করতে এসেছো? জিয়ান বলে তুমি কে জিয়াংকে এই কথাটি জিজ্ঞাসা করার? হান এসে বলতে থাকে জিয়াং তুমি তো এতদিন শুধুমাত্র সেক্রেটারির কাজ করতে, তাহলে এর পাশাপাশি কি এমন কাজ করেছো যে আজকে এত বড় একটি কোম্পানির প্রেসিডেন্ট হয়ে গিয়েছো? আর এখানে জ্যানের সাথে তোমার সম্পর্ক কি? তোমরা দুজনে আসলে কেমন সম্পর্ক নিয়ে এখানে এসেছো? জ্যান বলে কেন আমরা এইসব কথাগুলো তোমাকে বলতে যাব, আর এখন এ হচ্ছে কোম্পানির প্রেসিডেন্ট, তাই ওর সাথে ভালোভাবে কথা বলো। হান বলে আমি দেখছি তুমি খুবই ভালো, এই মেয়েটির জন্য নিজের প্রেসিডেন্টের পজিশনটি ছেড়ে দিয়েছো। জ্যান বলে আমি কার জন্য ছাড়বো এটাকে আমি তোমাকে বলে করব? এরপরে এরা সবাই এখানে একটি জিনিসের উপরে বেট লাগাচ্ছিল, যেখানে বেট লাগাতে শুরু করে হান আর জিয়াং তারা দুজনেই। জিয়াং তো এখানে একদম পুরো 100 মিলিয়নের একটি বেট লাগিয়েছিল, তাই ওই জিনিসটি জিয়াং এর হয়ে গিয়েছিল। জিয়াং যখন এখান থেকে চলে যাচ্ছিল তখন ওর কাছে হান চলে আসে, বলছিল যে তুমি ওইটা কেন নিয়েছো? ওটা আমার গ্র্যান্ডপার পছন্দ ছিল। জিয়াং বলে তোমার গ্র্যান্ডপার পছন্দ ছিল তো ওইটা আমি জেনে কি করব, আমার ভালো লেগেছে তাই আমি কিনে নিয়েছি, আর এইসব নিয়ে তুমি কথা বলার কে এখন আমার সাথে? হান ওকে অনেকটা ভালো করে বলছিল যে দেখো তুমি এক কাজ করো, তুমি এখনই ওই জ্যানের সাথে সব সম্পর্ক ভেঙে দাও আর আমার কাছে চলে আসো, আমি এমন ভাব করবো যে তুমি আর ওই জ্যানের ভিতরে সেরকম কোনো সম্পর্কই ছিল না, আমি সবকিছু মেনে নেব। থাকে জিয়াং যদি আমি আবারও তোমার কাছে চলে আসি তাহলে কি তুমি ইয়ানের সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দেবে আর নতুন করে আমার সাথে এঙ্গেজমেন্ট করবে? আমাকে কি বিয়ে করতে পারবে?
পারবে? তখন হান বলেছিল আমি এমনটি করতে পারবো না, কিন্তু আমরা আগের মতন আবারও একসাথে থাকতে পারবো। জিয়ান বলে তাহলে আমি তোমার কাছে কেন ফিরে আসবো, কারণ আমি কোনো দ্বিতীয় মেয়ে হতে চাই না তোমার লাইফে। বলে ও চলে গিয়েছিল। যখন হান যেতে নিচ্ছিল তখনই হানের কাছে চলে আসে ইয়ান, ওকে বাধা দিয়েছিল। হান তো ওর ওপরে রেগে যায় যে তুমি কেন সবসময় আমাদের ভিতরে চলে আসো। ইয়ান বলছিল আমি তো তোমার ফিয়ন্সি, গ্র্যান্ডপা আমাদের বিয়ে ঠিক করেছে। হান বলে এইটা যখন বুঝতে পেরেছো তাহলে আবার এইটুকু বুঝতে ভুলে যেও না আমি শুধুমাত্র গ্র্যান্ডপার জন্যই তোমার সাথে এঙ্গেজমেন্ট করতে রাজি হয়েছি, কারণ গ্র্যান্ডপা এখন একদম ক্যান্সারের লাস্ট স্টেজে রয়েছে আর তোমাকে অনেকটাই লাইক করে, তাই তো আমি রাজি হয়েছি। আর তোমার সাথে আমার কন্ট্যাক্টও হয়েছে যে আমরা 3 মাস এরকম ভাবে থাকবো, এরপর আমরা দুজনে আলাদা হয়ে যাব। পরে আমরা জিয়াংকে দেখতে পাই, ও যখন খাবার খেতে নিয়েছিল তখন হঠাৎ করে ভমিটিং আসতে শুরু করে। এরপর যখন হসপিটালে গিয়েছিল তখন এখানে চেক আপ করার পর ডক্টর জানায় সে এখন প্রেগনেন্ট। বলছিল জিয়াং যে আমি এই বেবিটিকে একদমই রাখতে চাই না, কারণ এর কারণে আমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট হবে, যেটা আমি চাই না যে আমার বেবির জন্য তোমাদের ফ্যামিলির মান সম্মান নষ্ট হয়ে যাক। বলছিল জ্যান তুমি এমনটি কেন মনে করছো, এই বেবিটি তোমার, এই বেবিটির সাথে এখানে হানের কোনো সম্পর্ক নেই, আর এই বেবিটি বড় হওয়ার পর আমাদের জো ফ্যামিলিরই মালিক হবে। এই কথাগুলো শুনতে পেরেছিল, ও আসার পর ইয়াংকে বলে দিয়েছিল, আর এটাও বলেছিল এখন জিয়ান প্রেগনেন্ট, মনে হয় ওর বেবির বাবা এখানে জ্যান হবে। আর এদের সব কথাগুলো আবার ওপর থেকে শুনতে পেরেছিল তখন হান, ওরা হানকে এটাই বলছিল জিয়াং এখন প্রেগনেন্ট আর ওর বেবিটির বাবা হচ্ছে জ্যান, এই কারণে তো ও জো কোম্পানির প্রেসিডেন্ট হতে পেরেছে। হান এরপরে দেখা করতে চলে এসেছিল জিয়ানের সাথে। ও তো জিয়ানকে জিজ্ঞাসা করতে থাকে তুমি প্রেগনেন্ট, তাহলে বলো যে এই বেবিটির বাবাকে। জিয়াং বলে এটা জো ফ্যামিলির বেবি, এর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। হান তো রেগে গিয়েছিল, জিয়াংকে বলে এর মানে তুমি আমার কাছ থেকে চলে আসার আগে জ্যানের সাথে সম্পর্কে ছিলে, আর এই বেবিটির বাবা জ্যান, তুমি তো তাহলে আমাকে চিট করেছো। জিয়ান বলে আমি তোমাকে শুধুমাত্র এইটুকুই বলবো, তোমার যা ইচ্ছা তা তুমি বুঝে নিতে পারো, আমি তোমাকে কোনো কিছুই বলবো না। হান ওর ওপরে অনেকটাই রাগ দেখাচ্ছিল। তখন এখানে জ্যান চলে আসে, ওকে প্রথমে একটি পাঞ্চ মেরেছিল, এরপরে রিপোর্ট দেখতে বলে যে ভালো করে রিপোর্ট দেখো, ও যখন প্রেগনেন্ট হয়েছে তখন তো আমি এখানে ছিলামই না। হান বলে এর মানে এটা পুরোপুরি ভাবে শিওর যে এই বেবিটির বাবা আমি। তখন জিয়ান বলছিল একদমই না, এই বেবিটি শুধুমাত্র আমার, তোমার সাথে এর কোনো সম্পর্ক নেই। হান বলে তুমি কি বলতে চাচ্ছ যে আমার বেবি আমাকে ছাড়াই বড় হোক, তুমি ওকে একা কিভাবে বড় করবে। জিয়ান বলে তোমার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে, তাই এই বেবির সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আর তুমি কোনো চিন্তাও করো না, আমি এটা নিয়ে কখনোই তোমার কাছে যাব না, তাই তোমাকে কোনো প্রবলেমও পড়তে হবে না। পরের সিনে আমরা দেখতে পাই গ্র্যান্ডপা এখানে হানকে অনেকটাই বেশি মারধর করছিল আর বলছিল তুমি কাউকে কোনো কিছু না বলে কেন এঙ্গেজমেন্টই ভেঙে দিয়েছো, তুমি কি জানো না ইয়ানদের কোম্পানির সাথে আমাদের কোম্পানির অনেক ভালো একটি সম্পর্ক রয়েছিল। হান বলে আমি এই কারণে এঙ্গেজমেন্টই ভেঙে দিয়েছি, কারণ জিয়ান এখন প্রেগনেন্ট। গ্র্যান্ডপা তো রেগে গিয়েছিল, বলছিল তুমি তো জানো ওই মেয়েটি আমাদের ফ্যামিলিতে আসার কোনো যোগ্য নেই, আর রয়েছে বেবির কথা, আমরা ওকে টাকা দিয়ে দেবো। হান বলে ছোটবেলায় আমার মা চলে যাওয়ার পর থেকেই আপনি আমাকে বড় করেছেন, আমি আপনার সব কথাই শুনেছি, কিন্তু এবার আমি আপনার কোনো কথাই শুনতে পারবো না, এখন আমি জিয়াং আর আমার বেবির কাছেই যাব, তাই আপনি আমাকে বাধা দিতে পারবেন না। এরপরে আমরা একটি ইভেন্টের সিন দেখতে পাই যেখানে সবার সামনে চলে এসেছিল জিয়ান। জিয়ানকে এখানে দেখার পর সবাই অবাক হয়ে গিয়েছিল। জিয়ান যখন এখানে সবার সামনে কথা বলছিল তখনই আবার ইয়াং কথা বলতে শুরু করে যে তুমি এখানে কি করছো, তোমাকে এখানে কে আসতে দিয়েছে, ওই স্টেজে উঠে কথা বলার শুধুমাত্র অধিকার রয়েছে জো ফ্যামিলির মেম্বারদের, তাহলে তুমি কি করছো। তখনই পাশে জ্যান চলে এসেছিল। জ্যান বলে আমরা এখানে তোমাদের প্রশ্নের কোনো উত্তর দেব না। ইয়ান বলছিল তুমি এখন পর্যন্ত কিন্তু কারোর সামনে এটা স্বীকার করনি যে এই মেয়েটি তোমার গার্লফ্রেন্ড না ওয়াইফ, তুমি এটা কেন স্বীকার করে নিচ্ছ না। আমাদের তো এটাই মনে হয় যে তোমরা এই কথাটি কাউকে বলতে চাচ্ছ না। তখন জিয়ান এখানে সবার সামনে বলে দিয়েছিল যে জিয়ান হচ্ছে আমার সিস্টার। এইটা জানার পর তো অনেকটাই অবাক হয়ে যায়, আরে বলতে থাকে শিন যে তোমরা এখানে মিথ্যে কথা বলছো, ও কিভাবে তোমার সিস্টার হতে পারে। জিয়ান বলে কেন, তোমার কি দেখে মনে হচ্ছে না আমি জো ফ্যামিলির মেয়ে, তোমার ভুল হচ্ছে। এখানে বলতে থাকে শিন যদি তুমি জো ফ্যামিলির মেয়ে হয়ে থাকো তাহলে এতদিন কেন আমার ভাইয়ের সাথে ছিলে তার গার্লফ্রেন্ড হয়ে, এমনকি তার বেড পার্টনারও হয়েছিল, এত রিস হলে তাহলে এসব কিছু কেন করেছো। জিয়ান বলে এইটা সত্যি যে আমি এতদিন হানের সাথে ছিলাম, কিন্তু এখন ও ইয়ানের সাথে এঙ্গেজমেন্ট করে নিয়েছে, তাই আমি ওর সাথে সব সম্পর্ক এখানে ভেঙে দিয়েছি। ইয়ান বলে তোমরা দুজনে এখানে আমাদের সবাইকে বোকা বানাচ্ছ, তুমি কখনোই জো ফ্যামিলির মেয়ে হতে পারো না। তখনই এখানে চলে এসেছিল জিয়াং এর বাবা, বলছিল যে কে রয়েছে যে কিনা এখানে আমার মেয়েকে এরকম ভাবে বুলিং করছে। হান বলে জিয়াংকে তুমি যদি সত্যি জো ফ্যামিলির মেয়ে হয়ে থাকো তাহলে এই কথাটি আমাকে কেন বলনি। জিয়াং বলে তুমি ভালো করেই জানো আমার জন্য
জন্য তোমার মনে কি রকম ফিলিংস রয়েছে, তাহলে এখন এটা কেন জানতে চাইছো? জিয়াং এর বাবা বলে, আজকে আমি সবার সামনে অ্যানাউন্সমেন্ট করতে চাই জিয়াং আমার মেয়ে, ও হারিয়ে গিয়েছিল কিন্তু এখন আমরা ওকে খুঁজে পেয়েছি। এরপর এখান থেকে চলে যাচ্ছিল, তখনই হান দৌড়ে চলে গিয়েছিল জিয়াং এর কাছে, কথা বলতে চাচ্ছিল। জিয়াং এর বাবা বলছিল হানকে যে আমার মেয়ে তোমাকে লাইক করতো, তাই তো ওই জো ফ্যামিলিটা ছেড়ে তোমার কাছে চলে গিয়েছিল আর তোমার পার্সোনাল সেক্রেটারি হয়ে কাজ করেছে, কিন্তু তুমি ওর সাথে কি করেছো? হান বলে, তুমি কি সত্যি জো ফ্যামিলির মেয়ে? তাহলে এই কথাটি আমাকে কেন বলনি? আর আমি জানি তুমি আমাকে লাইক করো। জিয়ানের বাবা বলে, তোমার কি মনে হয় জিয়াং তোমাকে লাইক করেনি? ও সত্যি তোমাকে লাইক করেছিল, তাই তো নিজের এত বড় একটি বাড়ি আর কোম্পানি রেখে তোমার কাছে চলে গিয়েছিল যাতে করে ও তোমাকে সাপোর্ট করতে পারে। সিনটা এখানেই কাট হলে আমরা পরের সিনে দেখতে পাই যখন হঠাৎ করে জিয়াংকে কেউ একজন আঘাত করতে নিচ্ছিল তখন হান এসে জিয়ানকে বাঁচিয়েছিল। এই কারণে জিয়াং হানকে হসপিটালে নিয়ে এসেছিল ওর কেয়ার করতে থাকে। বাহিরে চলে আসে যেখানে ওর ভাই বলছিল যে এখন হান সুস্থ রয়েছে, তাই চলো আমরা এখান থেকে চলে যাই। জিয়াং বলে, আমি এখনো এখান থেকে যেতে পারবো না, ও আমাকে বাঁচিয়েছে, তাই যতদিন পর্যন্ত হসপিটালে রয়েছে আমি ওর কেয়ার করব। এরপরে জিয়াং যখন ভিতরে চলে এসেছিল হান ওকে হাক করে নিয়েছিল আর বলতে থাকে, এখন কিমকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, ও আবারও তোমার উপরে আক্রমণ করতে পারে, তাই তুমি ততদিন আমার বাড়িতেই থাকো। জিয়াং বলে, তুমি ভালো করেই জানো আমরা দুজনে আর কখনোই এক হতে পারবো না, তাই এই কথাটি বারবার আমাকে বলবে না। হান বলে, তো আমি জানি তুমি আমাকে লাইক করো আর আমিও তোমাকে লাইক করি, যদিও আমি এটা বুঝতে অনেকটাই দেরি করে ফেলেছি, কিন্তু আমরা দুজনে আবার নতুন করে সবকিছু শুরু করতে পারি। তখনই ভিতরে জ্যান এসেছিল আর বলতে থাকে জিয়াংকে যে তোমার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে জিয়াং তাড়াতাড়ি করে ওর মায়ের কাছে চলে আসে, দেখতে পায় ওর মা তো ছাদে দাঁড়িয়েছিল আর ওর মা এখানে বারবার একটি কথাই বলছিল যে আমার মেয়ে কারো মিস্ট্রেস না। জিয়াং বলছিল যে তুমি ওখানে কি করছো, ওই জায়গাটি অনেকটাই বেশি ডেঞ্জারাস, তুমি আমার কাছে চলে আসো, আমি তো তোমার মেয়ে এখানেই রয়েছি। ওর মা তখন এখানে জিয়াংকে হাক করে নিয়েছিল আর বলছিল, তুমি সত্যিই আমার মেয়ে, আমি তো তোমাকে এতদিন অনেকটাই বেশি মিস করেছি। সবাই বলছিল তুমি শহরে যাওয়ার পর মিস্ট্রেস হয়ে গিয়েছো। এরপরে এখানে জিয়াংকে ধাক্কা দিয়েছিল আর নিজেই ছাদ থেকে লাফ দিয়েছিল, যার কারণে ওখানেই মারা যায়। জিয়াং এটা দেখার পর ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপরে জিয়াংকে হসপিটালে নিয়ে আসা হয়। জিয়ান এখানে হানকে বলছিল হসপিটালে সিসিটিভি ফুটেজ চেক করার পর জানা গিয়েছে যে একটু আগে ওখানে জিয়ানের মায়ের কাছে একটি মেয়ে এসেছিল যে কিনা এইসব কথাগুলো জিয়াংয়ের মাকে বলেছে, কিন্তু ওই ভিডিওতে মেয়েটির ফেস দেখা যায়নি। সবকিছু জানার পর বলছিল হান, আমি জানি ওই মেয়েটি অবশ্যই ইয়ান হবে, ও এইসব কিছু করেছে, আমি ওকে একদমই ছাড়বো না। জিয়ানও তখন উঠে পড়েছিল, ও সবাইকে বলতে থাকে যে আমি তো আমার মায়ের নিজের মেয়ে না, আমার মায়ের একটি মেয়ে ছিল যার নাম ছিল জিয়ান, কিন্তু 10 বছর আগে ও মারা গিয়েছিল। এরপরে মা আমাকে অ্যাডপ্ট নিয়েছিল আর নিজের মেয়ের নামটি আমাকে দিয়েছিল, আমাকে সবসময় নিজের মেয়ের মতন করে বড় করেছে। আমার মা আমাকে ছোটবেলা থেকে বলেছিল যে মেয়েদেরকে আত্মবিশ্বাসী হতে হবে, আর আমাকে এটাও বলেছিল আমি যেন শহরে যাওয়ার পর কোনো ছেলের মিস্ট্রেস না হয়ে যায়। আর এই কারণে আমি অনেক বছর ধরে আমার মায়ের সাথে দেখা করতে পারছিলাম না, কারণ উনি যদি এটা জানতে পারতো আমি নিজেই ওনাকে হার্ট করেছি তাহলে অনেকটা বেশি কষ্ট পেত। আমার মা যখন শহরে এসেছিল তখন একজনকে অনেকটা বেশি ভালোবাসতো, কিন্তু ও তো আমার মাকে মিস্ট্রেস বানিয়ে দিয়েছিল, আর এই কারণেই তো আমার মা সবসময় আমাকে বলতো যেন আমি কারো মিস্ট্রেস না হয়ে যায়। আমার মা ওই লোকটিকে অনেক বেশি ভালোবাসতো। জিয়াং এইসব কিছু বলছিল আর ওর মায়ের জন্য অনেক বেশি কান্নাকাটি করছিল। তখন হান ওকে বলতে থাকে, এই সব কিছুর জন্য দায়ী আমি, তুমি তোমার মায়ের চিকিৎসা করানোর জন্য আমার কাছে গিয়েছিলে, আমার সাথে এই কন্ট্যাক্টটি করতে রাজি হয়েছো, এই সব কিছুর জন্য আমি দায়ী, তাই তুমি চাইলে আমাকে ব্লেম করতেই পারো, আমি সবকিছু মাথা পেতে নেব। এর পরের সিনে আমরা দেখতে পাই জিয়াংকে ওর মায়ের কবরের কাছে এসেছিল, তখনই হঠাৎ করে তো ইয়ান এসে ওকে অজ্ঞান করে নেয়, এরপরে কিডন্যাপ করে নিয়েছিল, একটি জায়গায় বেঁধে রেখে দিয়েছিল। ইয়ান বলছিল জিয়াংকে যে এইখানে তোমাকে হান আর জ্যান দুজনের ভিতরে কেউই বাঁচাতে আসবে না, তোমাকে এখানে আমি মেরেই ফেলবো। আর তুমি কি জানো ওরা কেন এখানে তোমাকে বাঁচাতে আসতে পারবে না? কারণ এইটা আমাদের অনেক আগের একটি বিল্ডিং যার কথা কেউ জানে না, তোমার কারণে হান আমার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছে। আচ্ছা নাও, আমরা দুজনে এখানে আজকে আরো একটি গেম খেলবো। তোমার মনে রয়েছে প্রথমবার আমি তোমাকে পানিতে ফেলে দিয়েছিলাম, ওখানে হান আমাকে বাঁচাতে এসেছিল, আজকেও আমি হানকে ফোন করে বলবো যে আমাদের দুজনের ভিতরে ও কাকে বাঁচাতে চায়, চলো আমরা এই গেমটি খেলি। অন্যদিকে আমরা দেখতে পাই হান, জ্যান আর জিয়াং এর বাবাকে, তারা অনেকটাই চিন্তিত ছিল। তখন বলতে থাকে জিয়ানের বাবা যে তোমরা চাইলে কিন্তু ইয়াংদের পুরনো একটি বিল্ডিং এ যে খোঁজ নিতে পারো। তখনই হানের কাছে ইয়ান ফোন করেছিল। হান তো বলতে থাকে ইয়ানকে যেন ও জিয়ানকে ছেড়ে দেয়, জিয়ানের কোনো ক্ষতি না করে আর ওকে যা করতে বলবে তাই করবে। বলছিল ইয়ানের যে তুমি তো দেখছি জিয়ানের জন্য অনেকটা বেশি চিন্তিত, তুমি যেহেতু ওকে বাঁচাবে তাহলে আমার কথা মতন কাজ করো, আমি তোমাকে যে জায়গায় আসতে বলবো ওখানে একা চলে আসবে। আর হ্যাঁ, জিয়ানকে বাঁচাতে চাইলে তুমি তোমার পুরো কোম্পানি আমার নামে করে দেবে। হান ওকে বলেছিল ঠিক আছে, তুমি আমাকে যাই করতে বলবে আমি তাই করব, কিন্তু তুমি শুধুমাত্র জিয়ানের কোনো ক্ষতি করবে না, আর আমি তোমার কথা মতন আমার পুরো কোম্পানি তোমার নামে করে দিতেও রাজি রয়েছি। এইদিকে ইয়ান তখন এখানে
এখানে জিয়াংয়ের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ও তো জিয়াংকে একটি রশির সাথে বেঁধে দিয়েছিল আর ওকে এখান থেকে ফেলে দিতে চাচ্ছিল। এর আগে বলতে থাকে যে দেখো এই সব কিছু তোমার কারণেই হয়েছে, কারণ গ্র্যান্ডপা তো আমাকে অনেক আগে থেকেই লাইক করতো আর আমার সাথে এতদিনে হানের বিয়েটাও হয়ে যেত যদি তুমি হানের লাইফে না আসতে। তুমি আসার কারণে আমার কোনো আশাই পূরণ হয়নি আর তোমার কারণে এখন আমার ফ্যামিলি থেকেও আমাকে বের করে দিয়েছে। আমার এই পরিস্থিতির জন্য দায়ী শুধুমাত্র তুমি। জিয়াংকে মারতেই নিচ্ছিল তখনই চলে আসে হান। ওকে বলছিল আমি তোমার কথা মতন সব কাজ করে দিয়েছি, আমার পুরো কোম্পানি তোমার নামে করে দিয়েছি। এটা দেখার পর ইয়ান বলতে থাকে তুমি এই মেয়েটির জন্য তোমার গ্র্যান্ডপার স্বপ্নকে এভাবে নষ্ট করে দিয়েছো, কোম্পানিটি আমার নামে করে দিয়েছো। হান বলে হ্যাঁ, আমার কাছে জিয়াং সব থেকে বেশি ইম্পর্টেন্ট। এখানে জিয়ান ওকে বলতে থাকে তুমি কতটা বোকা, ওর কথা মতন কেন এই কাজটি করেছো, ও আমাকে ঘৃণা করে তাই ও আমাকে অবশ্যই মেরে ফেলবে। জিয়াং বলে অনেক হয়েছে, এখন আর আমি তোমাদের দুজনকে ছাড়বো না। এরপরে তো এখানে দইটা কেটে দিয়েছিল, দেখা যায় অনেক কষ্ট করে হান তখন ওই দইটা ধরে নিয়েছিল। ও অনেকটাই চেষ্টা করতে থাকে জিয়াংকে বাঁচানোর, কিন্তু আবার দইটা কেটে দিয়েছিল। এবার জিয়াং একদম নিচে পড়ে যায়, কিন্তু নিচে ছিল জিয়ানের ভাই আর বাবা, ওরা তো জিয়াংকে বাঁচিয়ে নিয়েছিল। হান তখন দৌড়ে জিয়াংয়ের কাছে চলে আসে। জিয়াং ওকে জিজ্ঞাসা করে তুমি এতটা বোকামি কিভাবে করতে পারো, আমার জন্য তুমি তোমার পুরো কোম্পানিটি ওর নামে করে দিয়েছো, এতে কি তোমার কোনো ভয় করেনি? হান বলে আমি তোমার জন্য সবকিছু করতে পারি আর কোম্পানি তো অনেক ছোট একটি বিষয়, আর তোমার বাবা আমাকে পরে সাহায্য করবে। তখন তো জিয়ান খুশি হয়ে ওকে একটি কিস করেছিল। পরের সিনে দেখানো হয় যেখানে হান তো সুন্দর করে জিয়াংকে প্রপোজ করেছিল, এটাই বলেছিল যে আমি এই রিংটি কিনেছি যাকে আমি লাইক করি তাকে দেওয়ার জন্য, আর তুমি যদি এখন এটা অ্যাকসেপ্ট করো তাহলে আমি অনেকটাই খুশি হব। জিয়ানও এখানে খুশি খুশি তখন অ্যাকসেপ্ট করে নিয়েছিল হানের এই প্রপোজালটি। আর এই সুন্দর একটি এন্ডিং এর সাথে আজকের এই ড্রামাটা শেষ হয়ে যায়। আজকের মতন এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।